নন ডিজিটাল নেটওয়ার্ক, রাইট। এখন দেখো, আমরা তাহলে জানি যোগাযোগের নেটওয়ার্ক কি, তাই না? এখন আমরা দেখো নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক মানে হলো দুই বা ততোধিক বস্তু, বিষয় বা ব্যক্তি যখন একে অপরের সাথে কিছু দিয়ে যুক্ত থাকে সেটাই হচ্ছে নেটওয়ার্ক। কিছু বলতে এখানে কি সবসময় তার দিয়ে যুক্ত থাকতে হবে? হ্যাঁ, দুইজন ব্যক্তি কি তার দিয়ে যুক্ত থাকবে? এটা বিষয়। এখন দেখো, এইখানে আমার এখানে মাইক্রোফোন আছে, এখানে একটা পিসি আছে, এখানে স্পিকার আছে, আমার হাতে মাউস আছে, গ্রাফিক ট্যাবলেট আছে, রিমোট কন্ট্রোল আছে, এখানে বড় একটা স্ক্রিন আছে। এগুলো কিসের মাধ্যমে যুক্ত একটা আরেকটার সাথে? সবগুলোর সাথে তার দিয়ে যুক্ত। গ্রাফিক ট্যাবলেট কিন্তু ব্লুটুথ দিয়ে যুক্ত, ঠিক আছে? আর এগুলো সবগুলোকে পাওয়ার সাপ্লাই করছে ইলেকট্রিসিটি, তাই না? সকেট। তো এই যে মাইক্রোফোনটা, এই পিসিটা, এই ট্যাবলেট, এই গ্রাফিক পেনটা, স্ক্রিনটা, এগুলো কিন্তু আমাদের এই সিস্টেমের হচ্ছে যোগাযোগ নেটওয়ার্কের উপাদান, এলিমেন্ট, উদাহরণ। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন দুইজন ব্যক্তি কিভাবে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে? মুস্তাকিম, কি ভাবো তুমি? দুইজন ব্যক্তি কিভাবে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে বলো? ফোনের মাধ্যমে। এখন ফোনে কতগুলো অপশন আছে? এক হচ্ছে ফোন নাম্বার, যেটা সিম, সেখানে যুক্ত থাকতে পারে, মেসেঞ্জারে যুক্ত থাকতে পারে, হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে পারে, ইমেল অ্যাকাউন্টে যুক্ত থাকতে পারে, রাইট? তোমার একটা ইমেল অ্যাড্রেস আমার কাছে থাকলো, কোনো ফোন নাম্বার নাই, ঠিকানা নাই, আমি কি তোমার সাথে যোগাযোগ করতে পারবো? হ্যাঁ, পারবো? হ্যাঁ নাকি না? হ্যাঁ। একটা ইমেল অ্যাড্রেস থাকা মানে আমার ডাক বাক্সে তোমার চিঠি পৌঁছে যাচ্ছে, তাই না? তুমি আমাকে লিখতে পারতেছো যে কোনো কিছু। তো এটা গেল এক ধরনের নেটওয়ার্ক। আচ্ছা, তোমাদের মধ্যে যারা নিজেরা বন্ধু, তারা কি একটা নেটওয়ার্কের মধ্যে আছো? একটা ইমোশনাল কানেকশন আছে না তোমাদের ভিতর? এটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে? এটা তো নেটওয়ার্কই, কারণ তুমি ওর জন্য যা করবে না, তোমার ফ্রেন্ডের জন্য ঠিকই তাই করবা, রাইট? এটার পার্থক্য। কাজে এটা বন্ডিং, এটা একটা নেটওয়ার্ক। কিছু দিয়ে যুক্ত থাকলেই সেটা নেটওয়ার্ক। তুমি তোমাদের রিলেটিভের সাথে যুক্ত না, তোমার কি এখানে কোনো হাত আছে? তোমার বাবার বোনকে সেটা তুমি চুজ করো না, তোমার সাথে তার ছেলে মেয়েকেও তুমি চুজ করো না, কিন্তু দে আর রিলেটিভ, তোমার ভাই বোন, তুমি তাদের সাথে রিলেটেড, তাই না? এটাও কিন্তু একটা নেটওয়ার্ক। এগুলো কি ডিজিটাল নেটওয়ার্ক? আবার একই বিল্ডিং এ তোমরা থাকো, যারা যারা থাকো, তারা কি একটা নেটওয়ার্কের মধ্যে আছে না? যে আমার প্রতিবেশী নেটওয়ার্ক, এটা কিন্তু একটা নন ডিজিটাল নেটওয়ার্ক। এই যে তোমরা এখানে পড়তে আসছো, এটা একটা নন ডিজিটাল নেটওয়ার্ক, ঠিক আছে? যখন আমি তোমাদের সাথে অনলাইনে কমিউনিকেশন করব বা কোনো একটা অ্যাপসে কমিউনিকেশন করব, তখন সেটা হয়ে যাবে তোমাদের সাথে আমার ডিজিটাল নেটওয়ার্ক। বুঝতে পেরেছি? তো এই যে যে কোনো ধরনের নেটওয়ার্কের কি থাকবে, অনেকগুলো উপাদান থাকবে, ওকে? তো নেটওয়ার্ক মানে হচ্ছে আবার বিষয়। দেখো, তোমরা জেনারেল নলেজ পড়ছো, জেনারেল নলেজের ভিতরে তোমরা বিজ্ঞান পড়ছো, বিজনেস পড়ছো, আইসিটি পড়ছো, আবার কি সাম্প্রতিক যে ইনফরমেশন গুলো পেপার থেকে নেওয়া, চুজ করা, সেগুলো পড়ছো, ইনফরমেশন পড়ছো, তাই তো? এই সবগুলো মিলে হলো একটা বিষয়, সেটা হচ্ছে জিকে। এই বিষয়টা কিন্তু আরো চারটা বিষয়ের সাথে কি যুক্ত না? তাহলে এটা কিন্তু একটা নেটওয়ার্ক। মোট কথা হচ্ছে, তুমি যখনই দুইয়ের চেয়ে বেশি বা দুইটা বস্তুকে, বিষয়কে বা ব্যক্তিকে কোনো কিছুকে যুক্ত করবা, সেটাই নেটওয়ার্ক। আমরা যে নেটওয়ার্কের চিত্রটি আঁকলাম, আমরা যে যোগাযোগের নেটওয়ার্কের চিত্রটি এঁকেছিলাম ঢাকা থেকে সন্দ্বীপ, সেখানে আমরা কি করেছি? ঢাকা থেকে প্রথমে চিটাগাং গিয়েছি, চিটাগাং থেকে সন্দ্বীপ গিয়েছি, অনেকে নোয়াখালী থেকে যেতে পারবে, বরিশাল থেকেও যেতে পারবে, ঠিক আছে? আর কি কি কোথা থেকে গিয়েছো সন্দ্বীপে?
তিনটা বাদ দিয়ে হ্যাঁ ঢাকার মধ্যে সরাসরি তো শক্তিতে যেতে পারবো না। যে কোনো একটা মানে স্টপেজে থামতে হবে, এই চারিদিকে কোনো একটা জায়গায় থামতে হবে, এই দুটোর মধ্যে থামে থেমে এখান থেকে লঞ্চে যেতে হবে যে কোনো একটা, রাইট? তোমার এখানে বা এখানে বা এখানে কোথাও একটা থামতে হবে, থেমে এখান থেকে তোমাকে লঞ্চে যেতে হবে। আচ্ছা, আরো ভালোভাবে দেখলে যেমন রাস্তাঘাট, তার উপর দিয়ে চলা যানবাহন, ট্রাক, বাস, টার্মিনাল, টিকিট কাটার অফিস, যানবাহনের চালক, হেলপার, ট্রাফিক পুলিশ, ট্রাফিকার, এসব কিছুই আমাদের সড়ক যোগাযোগ নেটওয়ার্কের অংশ। অর্থাৎ যোগাযোগ নেটওয়ার্ক বলতে আমরা আমাদের নিজেদের যাওয়া আসা বা কিছু একটা আদান প্রদান বুঝি। এবার আমরা নেটওয়ার্ক বুঝি, এবার আমরা বুঝবো যোগাযোগ নেটওয়ার্ক। যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে আমাদের নিজেদের যাওয়া আসা বা কিছু একটা আদান প্রদান বুঝানো, ঠিক আছে? যাওয়া আসার নেটওয়ার্ক হচ্ছে এক ধরনের, সেখানে রাস্তা ব্যবহার করা হয়। আমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকে আরেক মোবাইল দিয়ে বের হতে পারবো না, তাই না? কাজেই যখন আমরা বলবো যাতায়াতের নেটওয়ার্ক, তখন সেটা হবে হচ্ছে রাস্তা। কিন্তু যখন আমরা বলবো শুধু যোগাযোগ নেটওয়ার্ক, সেটা যাওয়া আসা ছাড়াও কিছু আদান প্রদান বোঝানো হবে। বুঝতে পেরেছি? যোগাযোগ মানে হচ্ছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিলা, এটা একটা যোগাযোগ নেটওয়ার্ক। কিন্তু যাওয়া আসার বলতে যে যোগাযোগটা বুঝাবো সেটা অবশ্যই হবে রাস্তা, হয় সড়ক পথ, না হলে নৌপথ, না হলে আকাশ পথ বা রেল পথ, ঠিক আছে? আবার যদি তুমি আমাকে ডাক যোগাযোগ ব্যবস্থায় কিছু পাঠাও, সেটা এক ধরনের নেটওয়ার্ক। এবার দেখো ফাইবার অপটিক, এখানে তথ্য আসতেছে আমাদের মোবাইলের যে ইন্টারনেট, সেটার প্রধান কারণ হচ্ছে ফাইবার অপটিক। আর ফাইবার অপটিকের মাধ্যমে কি করি আমরা? কেবলের মাধ্যমে তথ্য বিনিময় করি রাউটার দিয়ে। আমাদের যাদের বাসায় ওয়াইফাই আছে, সবার বাসায় একটা করে রাউটার আছে না? তিনটা সিঙ্গলা রাউটার, হ্যাঁ তিনটা চারটা মিনিমাম তিনটা থাকবে, ঠিক আছে? তো ওই রাউটারের মধ্যে ওই রাউটারটা কি দেখবা যে তোমার বাসায় লাইন দিয়ে যায়, বলে যে অপটিক ফাইবারের লাইন নিতে হবে, লাইন টাকাতে কিনতে হয়, সেই লাইনটা রাউটারের মধ্যে লাগায়। আবার সেই রাউটার সহ সেই পুরো লাইনটা কোথায় থাকে? ওই দোকান থেকে আসে। ওই দোকানে কি থাকে জানো? ওই দোকান থেকে সার্ভার, সার্ভার থেকে তোমাকে একটা লাইন দেওয়া হয়, ঠিক আছে? এবং এই যে তুমি কিনলে তার, এটা হচ্ছে ফাইবার অপটিক তার দোকান থেকে তোমার বাসা পর্যন্ত। আর দোকানদাররা কি করছে? ফাইবার অপটিকের এই মোটা মোটা উচ্চ ভরা তার তাদের দোকান নিয়েছে, তাই না? সার্ভারের সাথে সংযোগ করার জন্য। তাহলে বাংলাদেশের মেইন সার্ভারটা কোথায় অবস্থিত? এখান থেকে পুরো বাংলাদেশে ইন্টারনেট প্রোভাইড করা হচ্ছে ঢাকায়, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে ফাইবার অপটিক কি? দেখো, এক ধরনের কাঁচের তৈরি তার যেটি দিয়ে আলোর গতিতে তথ্য বিনিময় করা যায়। এই তারটা তো কাঁচের তৈরি, যেটার মধ্যে হচ্ছে, কিন্তু তুমি কি কাঁচের তৈরি তার কিনো? হ্যাঁ, তুমি কাঁচের তৈরি তার কিনো, কিন্তু এটা এরকম কেবলের মধ্যে থাকে কাঁচটা, ঠিক আছে? তো ভিতরে আমরা যেমন তার কাটলে দেখি যে লোহার মাথা বের হয়, ওটা কাটলে তা বের হবে না, ওটা হচ্ছে ভিতরে কাঁচের তৈরি। হ্যাঁ, কাঁচের তৈরি, ঢাকাও হবে। কিন্তু ওটা তো সিরামিক্স না, এটা কাঁচ। কাঁচ হচ্ছে কাঁচের অণু দিয়ে তৈরি তার, ঠিক আছে? তোমার একই ধরনের রিফ্লেকশন হবে, আলোর গতিতে তথ্য প্রবাহিত হবে, আলোর গতিতে। এই যে 0121 1110 বাইনারি, এই সংখ্যাগুলো আমরা যাই লিখি, এখানে যে তোমরা এটা দেখছো, এটা কিন্তু কম্পিউটার রিড করতে পারে না। কম্পিউটার রিড করে এটাকে হচ্ছে বাইনারিতে 0110, ঠিক আছে? তো এই গতিতে 0111 এ হচ্ছে ওই কাচের কেবলের মধ্যে দিয়ে আমরা যাই দিই, ফাইল দিই, ছবি দিই, ভিডিও দিই, এটা ওইভাবে বিটে কনভার্ট হয়ে কাচের তারের মধ্যে দিয়ে পাস হয়। ওকে, আচ্ছা। যোগাযোগ ব্যবস্থা, উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি যন্ত্র, যেটি রকেটের মাধ্যমে আকাশে পাঠানো হয়। এটা সম্পর্কে বলেছিলাম, তাই না?
এটা পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে তথ্য আদান প্রদানে সাহায্য করে। মুঠোফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এসব কিছু মিলে আমাদের যোগাযোগ নেটওয়ার্ক। কারা কারা নিজের চোখে রেডিও দেখেছো? অনেকেই দেখছো। সেই রেডিও কি রুমের মধ্যে জাদু ঘরের মতো করে না একটা শোপিস হিসেবে সাজানো আছে। দেখো, পরবর্তী সেশনের জন্য আমাদের তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমরা আমাদের বইয়ে ও বোর্ডের মানচিত্রে যে যোগাযোগ নেটওয়ার্ক বানালাম সেগুলোর সাথে সম্পৃক্ত করে আমাদের তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এক, রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায়? রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বা বাহন পরিবর্তন করতে পারলো কিনা তা কিভাবে জানা যেতে পারে? সকল যাত্রী বাহনে উঠলো কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময়মতো পৌঁছাতে পারলো কিনা তা কিভাবে জানা যেতে পারে? এখন তুমি এই তিনটা প্রশ্ন আমার কাছে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো যে তোমার বড় ভাই বা ছোট বোন ঢাকা থেকে টাঙ্গাইলে নেমে টাঙ্গাইল থেকে এলেঙ্গায় যাবে। এখন তুমি কিভাবে নিশ্চিত করবা যে ওর বাসটা ঠিক সময় মতো চলছে কিনা? ফোন করে জিজ্ঞেস করবা, ওকে ফোন করবা, রাইট? ধরো ওর ফোন কোনো কারণে বন্ধ, তাহলে কাকে ফোন করবা? তোমার ফ্যামিলি বাদ দিয়ে কাউন্টারে। নিশ্চয়ই তোমাকে একটা টিকেটের কপি দিয়েছে যে আমি এখান থেকে বাসে উঠতেছি, দেখো বাসে। তুমি তাকে ফোন করবা যে আপনাদের বাস কি ছেড়েছে, এই টিকেটের যে যাত্রী উনি কি উঠেছেন? তখন কিন্তু কন্ট্রাক্টর বাসে গিয়ে খোঁজ নেবে যে এই টিকেটের এই নাম্বারের যে লোক সে কি উঠছে কিনা, খোঁজ নেবে কিন্তু তুমি তো জানতে পারবে, ঠিক আছে? এখন দেখো, তুমি জানলে যে সে উঠছে কিনা বা বাস ছেড়েছে কিনা। এখন তুমি কেউ যাচ্ছে না, তাহলে তুমি যাবে, তুমি আগে থেকে কিভাবে জানবে যে রাজধানী থেকে বাস বা লঞ্চ ঠিক সময় মতো ছাড়বে কিনা? কোথায় ফোন দিবা? কাউন্টারে ফোন দিবা, গুড। এই তো বুঝতে ভুলে গেছে। কাউন্টারে ফোন দিতে পারো, তাদের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট থেকেও কিন্তু এখন টিকিট কেনা যায়। তুমি তাদের ওয়েবসাইটে ঢুকলেও দেখতে পারবা যে হ্যাঁ, দুই টাইমে যদি ছাড়ে তো একই টাইম শিডিউল দেওয়া থাকে যে আজকে দুটোর সময় সময় বাস ছাড়বে, লঞ্চ ছাড়বে। আর যদি চেঞ্জ হয় কোনো কারণে তুমি কিন্তু ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবা, লাল মার্ক করে দিয়ে দিচ্ছে যে আজকে 1 ঘন্টা লেট হবে বা আজকে যাবেই না, ঠিক আছে? আজকে পরিবর্তে এতদিন যাবে। এখন যে সার্ভিস, যেহেতু আমাদের বাংলাদেশের নতুন ইন্টারনেট সার্ভিস এগুলো, এরা কিন্তু নিজেরাই ফোন করে কল সেন্টার থেকে, এদের কল সেন্টার থাকে এবং এরা নিজেরাই কিন্তু ফোন করে অনেক সময় যে আজকে আপনার যে যাওয়ার কথা ছিল ওইটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? এবং ফোন করে। তো এদের যদি কল সেন্টার থাকে সেখান থেকেও তুমি কি করতে পারো, সেখানে ফোন করেও জানতে পারো, তাই না? কল সেন্টারের নাম্বারটাও থাকলে। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে ফোন করে আমার রিলেটিভ বা বন্ধুকে, অথবা কাউন্টারে অথবা ওয়েবসাইটে চেক করে, অথবা তাদের কল সেন্টার থাকলে সেখানে ফোন করে আমরা এটা জানতে পারি। আরেকটা হলো জানতে পারি সেটা হচ্ছে পেপার থেকে, অনলাইন পেপার থেকে। এই সবই কিন্তু ডিজিটাল পদ্ধতি, তাই না? তুমি কি অ্যানালগ পদ্ধতিতে জানতে পারো? আগে থেকে জানতে পারো, এখানে না গিয়ে আগে থেকে অ্যানালগ পদ্ধতিতে কি জানতে পারবা যে বাস, রেলগাড়ি, লঞ্চ সময় মতো ছাড়বে কিনা? অ্যানালগ মানে হচ্ছে নন ডিজিটাল। হয় তোমাকে এখানে যেতে হবে, অথবা তোমাকে যদি পেপারে, কোনো একটা নিউজ পেপারে হাতে যেটা বাসায় দিয়ে যেতে হবে, সেই নিউজ পেপারে যদি ওরা ছাপিয়ে দেয় যে আজকে সময়সূচি, সেটা চেক করে তুমি জানতে পারো, রাইট? কিন্তু এরা তো আর সেগুলো করে না, পেপারে দেয় না, কারণ এখন হিউজ কাউন্টার, কার্ডটা দিবে, তাই না? এখন নিজেদের ওয়েবসাইট আছে। আগে যেমন শুধু সরকারি যানবাহন ছিল, রেল ছিল, সরকারি বাস ছিল, সরকার পেপারে ছাপাই দিত যে এইটুকু হবে, মানুষ তেমন একটা জার্নি করতো না। এখন তো তা না, এখন আমরা ডেইলি জার্নি করি। আচ্ছা, এখানেও তাই, রাজধানী থেকে যে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারলো কিনা, তারপর কি করবা? তোমার ভাই টাঙ্গাইল থেকে, ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে নামলো কিনা, এটাও তুমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো। বা যদি দেখো তার ফোন বন্ধ, তাহলে তুমি টাঙ্গাইলের কাউন্টারে ফোন দিয়ে জানতে পারো যে ওই বাসটা যেটা ও চলে আসার কথা ছিল সেটা ল্যান্ড করেছে কিনা।
পৌঁছেছে কিনা, হ্যাঁ অ্যারাইভ করেছে কিনা, সেটা হচ্ছে তুমি সেখান থেকে চেক করতে পারো। এরপরে সকল যাত্রী বাহনে উঠলো কিনা, এটা একমাত্র যাত্রীকে ফোন করা ছাড়া সম্ভব না। বিভাগীয় শহর থেকে জেলা সদর পর্যন্ত এলাকায় গিয়ে পৌঁছালো কিনা, সেটা শুধুমাত্র যে যাত্রী তাকে ফোন করলেই জানা যাবে, তাই তো? যদি সে টেম্পুতে চড়ে, টেম্পুর নাম্বারটা তোমাকে দেয়, তাহলে তুমি টেম্পু খুঁজে বের করতে তোমার অনেক সময় লাগবে। যদি টেম্পুর ড্রাইভারের নাম্বারটা দেয়, তাহলে তুমি ড্রাইভারকে ফোন করতে পারো, তাই? তো মোটামুটি ফোনের মাধ্যমে আমাদের এইসব মানে এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে পাবো। এই পেজটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ। এই পেজে কি লিখেছে, খুব কমন জিনিস যেগুলো আমি এতক্ষণ বললাম সেগুলোই লিখবা। যে প্রশ্ন 1 এর কি কি উত্তর হতে পারে, সহপাঠীর কি কি উত্তর হতে পারে, প্রশ্ন 2 এর কি কি উত্তর হতে পারে, সহপাঠীর কি কি উত্তর হতে পারে। এতক্ষণ আমরা যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো লিখে নিয়ে আসবো। বই লিখতে পারো, খাতায় লিখতে পারো। আজকে আমরা ক্লাসের শেষের আগে ইমেল কিভাবে খুলতে হয় সেটা দেখবো, এবং এই বন্ধে আমরা সবাই একটা ইমেল অ্যাকাউন্ট খুলবো। কিন্তু তোমরা কখনোই তোমাদের উদ্ভট নাম দিয়ে ইমেল খুলবা না। এখন কিন্তু আগের মতো নাই, ঠিক আছে? এটা কিন্তু অথরিটির আন্ডারে চলে গেছে যে আমি নাম দিব ব্লু ওয়াগন, গার্ল, হ্যাঁ এইসব দিয়ে হবে না, ঠিক আছে? এইসব নাম চলবে না। নিজের নাম দিয়ে ইমেল অ্যাকাউন্ট খুলবা, যাতে সেই ইমেল অ্যাকাউন্টটা সব জায়গায় ব্যবহার করতে পারো। এখন কিন্তু 4টা-5টা বেশি ইমেল অ্যাকাউন্ট খোলা যায় না, এবং অথেন্টিক ফোন নাম্বারটি খুলতে হয়। এবং অথেন্টিক ফোন নাম্বার পাইতে হলে কিন্তু তোমার এনআইডি নাম্বার দিয়ে সিম কার্ড কিনতে হয়। এবং তোমার এই জিমেল অ্যাকাউন্টে তোমাকে সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট খুলতে হবে, যেগুলো আবার পরবর্তীতে প্রফেশনে যখন তুমি যাবা, তোমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিংকডইনে অ্যাটাচ করতে হবে, এবং তারা তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কি কি পোস্ট করো, কি কি লেখো, কি ধরনের ছবি তুলে, এগুলো জাজ করবে। কাজেই কখনোই নিজের ব্যক্তিত্বকে কি হইতে দিবা না, খাটো হইতে দিবা না। নিজের ক্লাস বজায় রাখবা। উল্টাপাল্টা নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবা না, নিজের নাম দিয়ে খুলবা, ভদ্র অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে? আচ্ছা, দেখো আজকে আমরা একটা গল্প করবো যার নাম হচ্ছে পিনা পাঠালো ইমেল। পিনা একটা মেয়ের নাম। পিনা নামের 6ষ্ঠ শ্রেণীর ছোট্ট চঞ্চল একটি মেয়ে থাকে চট্টগ্রামে। পিনার ছোট মামা, যে ছিল পিনার খুব খুব প্রিয় একজন মানুষ, থাকেন বাংলাদেশ থেকে অনেক দূরে সুইডেনে। পিনার খুব খুব প্রিয় একজন মানুষ। পিনাকে তিনিও খুব আদর করেন। তোমাদের কার কার এরকম খুব খুব প্রিয় একজন মানুষ আছে? 3টা খুব প্লাস প্রিয় আছে? কি এনিমেশন ক্যারেক্টার? এনিমেশন ক্যারেক্টার না, রিয়েল লাইফে কে আছে? কে? কি বলা যাবে না কেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। যাদের নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। আচ্ছা, এই পিনার মামা পিনাকে খুব আদর করে, ঠিক আছে? পিনা প্রত্যেকটা জন্মদিনের আগে পিনা তার ছোট মামাকে একটি উপহারের লিস্ট পাঠায় চিঠির মাধ্যমে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটলো। কি হয়েছে? তোমাদের কি নাই উপহারের লিস্ট পাঠানোর মতো? আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা এরকম হয়ে যাবা, ঠিক আছে? লিসেন, যাদের এরকম নাই যে কাউকে লিখতে পারো যে আমার জন্য এটা আনবা, তারা নিজেরাই এমন পারসন হবা যে অন্য কেউ তোমাকে লিখতে পারে যে আমার জন্য এটা আনবা। একই কথা, তাই না? পিনার বাবা জন্মদিনের 10 দিন আগে পিনার বাবার মোবাইলে ফোন দিয়ে বললেন, শোনো পিনা, এখন তুই ক্লাস 6 এ পড়িস, এবার জন্মদিনে কি চাও সেটা আমাকে ইমেইলে জানাতে হবে। ইমেল পাঠালে আমি রিপ্লাই দেব, ইমেল না পাঠালে কিন্তু উপহারও নাই। এখান থেকে আমরা বুঝলাম যারা উপহার দেয় তারা ছেড়েও দেয়। আচ্ছা,
পাঠানো। তোমরা ইমেল সম্পর্কে একটু জানো? একটা অ্যাড্রেস থাকবে যেমন যেমন lisa1234@gmail.com এরকম একটা অ্যাড্রেস থাকলে এটা আইপি অ্যাড্রেস না, এটা ইমেল অ্যাড্রেস। আর যে পাঠাবে তারও একটা অ্যাড্রেস থাকবে, সেখান থেকে সে সাবজেক্টের ভিতর দিয়ে বিষয় লিখে কম্পোজের ভিতর দিয়ে কি করবে, ইমেলটা লিখে জাস্ট সেন্ড করবে ইন্টারনেটের মাধ্যমে, সাথে সাথে তোমার কাছে চলে আসবে যদি তোমার ইন্টারনেট অন থাকে। তো এতদিন কি করেছে পিনা, এতদিন চিঠি লিখেছে, কিন্তু এখন মোবাইল বা কম্পিউটার দিয়ে ইমেল পাঠানো ও কখনো করে নাই। ইমেল পাঠানোর জন্য কি লাগে, একটা ইমেল অ্যাড্রেস লাগে। পিনার বাবা পিনাকে বুঝিয়ে দিলেন কিভাবে ইমেল পাঠাতে হয়। পিনা তার বাবার সহায়তায় ল্যাপটপ ব্যবহার করে ঠিকঠাক ইমেল পাঠালো। 2 দিন পর পিনা বাবাকে জিজ্ঞেস করলো মামার কাছ থেকে কোনো ইমেল এসেছে কিনা, কিন্তু মামার কোনো ইমেলই দেননি। তার মানে কি মামা ইমেল পাননি? পিনা আবার বাবাকে বললো যে মামাকে একটু ফোন দাও, আমার ইমেল পেয়েছি কিনা। ছোট মামা আমাকে কোনো রিপ্লাই দেননি। বাবা মামাকে ফোন দিলেন এবং পিনাকে জানালেন যে পিনার ছোট মামা পিনার কাছ থেকে কোনো ইমেল পাননি। এই ইমেল না পাওয়ার চিন্তায় পিনার রাতে ঘুম হলো না। তখন বাজে রাত 2টা। পিনা দেখে তার ঘরে একটা বিশাল আকারের কম্পিউটার এসে হাজির হয়েছে। সেই কম্পিউটারের মনিটর থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে। পিনা ধীরে ধীরে মনিটরের কাছে গেল, গিয়ে দেখে মনিটরের ভেতর ছোট একটা রোবট পিনার দিকে খুব মায়া মায়া চোখে তাকিয়ে আছে। বাহ! পিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কে? ছোট রোবট উত্তর দিল আমি ন্যানো। পিনা অবাক হয়ে বলল ন্যানো? ন্যানো বলল আমি ন্যানো, আমি ডিজিটাল যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমি দেখলাম তোমার খুব মন খারাপ, তোমার ইমেল তোমার ছোট মামার কাছে যায়নি এই কারণে, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পিনা অবাক হয়ে বলল আমি যে ইমেলটা পাঠাতে পারিনি তুমি কিভাবে জানলে? ন্যানো বলল কম্পিউটারে কোথায় কি হচ্ছে আমি সব জানি। আচ্ছা, এই যে আমাদের ন্যানো, ওর মায়া মায়া চোখ কোথায়, ওর তো চোখ আর মুখ সব একই রকম এবার পিনা খুশি হয়ে গেল। পিনা ন্যানোকে বলল তুমি কি পারবে আমার সমস্যাটা সমাধান করে দিতে? ন্যানো বলল অবশ্যই পারবো, তুমি মনিটরের দিকে তাকিয়ে থাকো আর দেখো আমি কি করি। পিনা দেখলো ন্যানো প্রথমে প্রেরক নামে কিছু একটা খুঁজতে লাগলো। আসলে জিমেলের ভিতরে প্রেরক নামে কিছু থাকে না, এটা ইংরেজিতে থাকে। প্রেরকের ইংরেজি কি? সেন্ডার। হ্যাঁ, জিমেলের ভিতরে সেন্ট নামে একটা ফোল্ডার থাকে, সেন্ট। ওখানে গেলে তুমি যে মেইলটা সেন্ড করেছো ওইটা জমা হয় যদি রিসিভারের কাছে গিয়ে থাকে, ঠিক আছে? তো প্রেরকের ইংরেজি হচ্ছে সেন্ডার। জিমেল ফোল্ডারে বা মেইল ফোল্ডারে সেন্ট নামে একটা ফোল্ডার থাকে। সেখানে কিছুক্ষণ পর পিনার বাবার নাম এলো। পিনা ন্যানোকে জিজ্ঞেস করলো আচ্ছা ন্যানো আমার বাবার নাম কেন এলো? বললো যে তোমার বাবার ইমেল থেকে ইমেল গিয়েছে তাই তোমার বাবার নাম এসেছে। এবার ন্যানো প্রাপক লিখে আবার কি একটা খুঁজতে লাগলো। প্রাপক বলেও কিছু হয় না জিমেলে, ওখানে হচ্ছে রিসিভার। হ্যাঁ, রিসিভার থাকে একটা ফোল্ডার। 4 মিনিট আছে। এবার পিনার মামার নাম উঠে এলো মনিটরে। পিনা জোরে বলে উঠলো মামা। পিনা বললো তার মানে মামা আবার ইমেলটা পাবে দেখে মামা হলো প্রাপক বা রিসিভার, তাই না? না বললো হ্যাঁ। ঠিক আছে, তো এটা পিনা মনে মনে ভাবলো এটা তো পুরোপুরি চিঠি পাঠানোর মতো, যে চিঠি পায় সে প্রাপক বা যে চিঠি পাঠায় যে চিঠি পায় সে হচ্ছে প্রাপক বা রিসিভার, আর যে চিঠি পাঠায় সে হচ্ছে প্রেরক বা সেন্ডার। ঠিক আছে, এতটুকু বুঝেছি আমরা। আর শিখনের জন্য নেটওয়ার্ক দেখো এই ধরনের একটা ইমেল অ্যাড্রেস থাকে, তাই না? ফ্রম থেকে থাকে, আর তুমি যাকে পাঠাচ্ছ সে টুতে থাকে, আর ডেট তো অটোমেটিক হয়। এখানে সাবজেক্ট থাকে, কম্পোজ ইমেল থাকে। ঠিক আছে, এখানে লিখতে হয়। কিন্তু তোমার যেটা কাজ সেটা হচ্ছে তোমার নিজের জন্য এরকম একটা অ্যাড্রেস বানানো, এরকম একটা ইমেল অ্যাড্রেস বানানো, এটা হচ্ছে তোমরা করবা। আচ্ছা, এবার দেখো আইপি অ্যাড্রেস কি। পিনা দেখলো ন্যানো চোখ ছোট ছোট করে আবার কিছু একটা খুঁজছে। কিছুক্ষণ পর ন্যানো কিশোর নাম্বার সহ একটা সংখ্যা দেখালো এবং বলল যে দেখো এটা আমার ডিজিটাল ঠিকানা। সংখ্যাটা অনেকটা এমন ছিল দেখতে যে এরকম নাম্বারের মতো। ঠিক আছে, এই নাম্বারটা এই যে তোমরা কানেকশন স্ট্যাটাস নামে একটা জায়গা আছে, এখানে গেলে দেখবা
এটা হচ্ছে তোমার যে ডিভাইস সেটার একটা অটোমেটিক নাম্বার, যেটা পৃথিবীর আর কোনো ডিভাইসের সাথে মিলবে না, এই পৃথিবীতে একটাই। ঠিক আছে, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এনআইডি নাম্বারের মতো একদম, আর কখনো এটা মিলবে না। কিনা অবাক হয়ে বললে এটা কি করে ঠিকানা হয়, বললে এটা আইপি অ্যাড্রেস বলে। তাহলে আইপি অ্যাড্রেস কাকে বলে? সব ডিভাইসে এমন একটা ডিজিটাল ঠিকানা থাকে, কার কাছে তথ্য যাবে তা এই নম্বর দেখে বোঝা যায়, আবার কার কাছ থেকে তথ্যটি আসবে তাও এই নাম্বারটি দেখে বোঝা যায়। বুঝতে পেরেছি? স্বাভাবিক, আমার কাছে এই নাম্বারটি আছে, তার মানে আমি আমার এই ডিভাইস থেকে যেখানে কোনো তথ্য পাঠাবো সাথে সাথে আইপি অ্যাড্রেস হিসেবে এই নাম্বারটি চলে যাবে। আর যার কাছ থেকে যে কোনো তথ্য আমার কাছে আসছে তার যন্ত্রে থাকা, ল্যাপটপ বা মোবাইলে থাকা এই আইপি অ্যাড্রেসটা আমার কাছে চলে আসবে। রাইট? এরপর আবার ন্যানো কি সব খুঁজতে লাগলো। পিনা এবার একটা বক্সের ছবি দেখতে পারলো, বক্সের মাথায় আবার কিছু শিং লাগানো আছে। এটা দেখে ওর হাসি পেল, বললো যে এটা কি? বললো এটা রাউটার। তুমি যে ইমেলটা তোমার ছোট মামাকে পাঠিয়েছো তাকে ছোট ছোট করে ভেঙে তারপর তারে পাঠায়, এই যে রাউটারের মাধ্যমে। ঠিক আছে, আমি ধরো মোবাইলের মাধ্যমে একটা ইমেল পাঠালাম, কিন্তু সেটা কি আমার আইপি অ্যাড্রেস থেকে আমার রাউটারে যাবে, এই রাউটারে যাবে, রাউটারে সেটাকে ছোট ছোট করে ভাঙবে। কিসে ভাঙবে? বাইনারি বাইনারি মেসেজে ভাঙবে, বাইনারি মেসেজে কনভার্ট করবে, ভেঙে ওই আইপি অ্যাড্রেস যেটা আমি পাঠিয়েছি সেখানে প্রেরণ করার জন্য সেটাকে সার্ভারের কাছে পাঠাবে, এখানে পাঠাবে যেটা দোকানে থাকে। ওকে, তবে এর মূল কাজ হলো কোন তথ্য কার কাছে যাবে সেটার ব্যবস্থা করা, এই জন্য একে ডিজিটাল ট্রাফিক পুলিশও বলা হয়। তাহলে ডিজিটাল ট্রাফিক পুলিশ বলে কাকে? রাউটারকে। রাউটারের কাজ কি? তুমি যে ইমেল পাঠাও বা তথ্য পাঠাও তাকে ছোট ছোট করে ভেঙে তারপর তারে পাঠানো হচ্ছে রাউটারের কাজ। ঠিক আছে, তো তথ্য কার কাছে যাবে সেটার ব্যবস্থা করা। একটু আগে তোমাকে যে ডিজিটাল ঠিকানাটা দেখালাম, রাউটার এটা দেখে তারপর ঠিকানা অনুযায়ী তথ্য একটা বড় ঘরে পাঠায়। বড় ঘর হচ্ছে এই যে সার্ভার যেটা দোকানে থাকে। এবার ন্যানো নিচে থেকে পিনাকে বলল, পিনা দেখো এটা হচ্ছে সেই বড় ঘর, এই জায়গাটা আমার খুব প্রিয়, এখানে অনেক অনেক তথ্য পাওয়া যায়, যার যার তথ্য প্রয়োজন তার অনেক তথ্য এখানে পাওয়া যায়। এই ঘরটাকে কি বলে জানো? কাজের মতো এই ঘরের নাম, এই ঘরের নাম সার্ভার। সার্ভার মানে যে সাহায্য করে বা সহায়তা করে বা সার্ভ করে। রাউটার থেকে পাঠানো ঠিকানাটা প্রথমে দেখে সার্ভার, তারপর যে তথ্যটি পাবে তার কাছে, যে রাউটার থেকে সেই রাউটারের কাছে তথ্যটি পাঠিয়ে দেয় সার্ভার। তার মানে সুইডেনে এই তো এই সার্ভারটা কি করবে? ওই যে আইপি অ্যাড্রেস, পিনার আইপি অ্যাড্রেস দেখে ওর মামার কাছে সুইডেনে কিন্তু ওই তথ্যটা পাঠিয়ে দিবে এই তারের মাধ্যমে। তোমরা কি জানো যে আকাশের যে স্যাটেলাইট গুলো এগুলা তথ্য জমা রাখার কাজ করে, এরকম সার্ভার হিসেবে কাজ করে, ক্লাউড কম্পিউটিং বলে এটাকে। আমরা এরকম জায়গা ভাড়া নিয়ে অনেক অনেক তথ্য রাখতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু পুরা পৃথিবী এখন কানেক্টেড এই যে অপটিক্যাল ফাইবার সার্ভার আর রাউটারের মাধ্যমে। তুমি চিন্তা করো, তুমি এখন পাঠাচ্ছ, সেটা কি সাইবেরিয়াতে যাবে না কারো হোয়াটসঅ্যাপ নাম্বারে? এখনই তো যাবে, তার নেট থাকলে বেশি দেরি হবে না, রাইট? তো আমরা কিন্তু সবাই কানেক্টেড, তো আমাদের তথ্যগুলো প্রথমে কোথায় যায়? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা তৈরি হয় আমাদের ডিভাইসে, সেটা যায় রাউটারে, রাউটার সেই তথ্যটাকে ছোট ছোট করে ভেঙে কোথায় পাঠায়? সার্ভারে পাঠায়। সার্ভার আমাদের আইপি অ্যাড্রেসটা দেখে কোথায় পাঠাবো সেটা সেখানে তার রাউটারে আবার আমাদের তথ্যটাকে পাঠিয়ে দেয়। আচ্ছা, এবার দেখো কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলবো। সবাই মোবাইলে একটা ফোল্ডারে আছে মেইল লেখা, ওখানে গিয়ে মেইল খুলতে পারবা, আরো সোজা। ঠিক আছে, আচ্ছা, এছাড়া হচ্ছে www.gmail.com, এখানে যাবা www.gmail.com, এখানে যাবা, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখছো, এখানে ক্লিক করবা, ফর মাই পার্সোনাল ইউজ। ওকে, এবার দেখো এন্টার ইউর নেম, এখানে তুমি যে নাম ব্যবহার করবা গুগলে সেটা লিখবা। হ্যাঁ, এখানে কিন্তু তুমি যে নামটা ব্যবহার করবা জিমেল হিসেবে, তারপর নেক্সট এ ক্লিক করবা। এভাবে তোমাকে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন চাইবে তোমার কাছে, এটার ইওর বার্থ ডেট ধরো দিলাম, আমি মান্থ দিলাম, ডেট ধরো একটা দিলাম, ইয়ার ধরো দিলাম,
মানে আমারটা দিলাম আর কি। আচ্ছা এরপর তুমি হচ্ছে নেক্সটে যাবা। এখানে তোমাকে দুইটা নাম সাজেস্ট করেছে ওরা, যে তুমি এটা দিতে পারো এটাও দিতে পারো। এগুলো যদি পছন্দ না হয় ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস দিতে পারো। এখানে দিলে দেখবা অনেক নাম নিবে না, হয়তো তোমার নামে আরো অন্য অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? যে নামগুলো নিবে না সেগুলো মনে করবা যে অন্য কেউ ব্যবহার করতেছে, তো তোমাকে সাজেশন দিবে ওইভাবে যাবে। ধরো আমি এটা ক্লিক করলাম, নেক্সটে গেলাম, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে? পাসওয়ার্ড দিতে হবে। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের এই যে অ্যাড্রেস এটা খাতায় সাথে সাথে লিখে ফেলবা, যে কোন নামে তুমি জিমেল অ্যাড্রেসটা খুললা এবং তুমি যে পাসওয়ার্ডটা দিলা সেটাও লিখে রাখবা, ঠিক আছে? এই দুটো কিন্তু ভোলা যাবে না, এটা ব্যবহার করতে করতে আমাদের মনে মনে আসে। যদি এই দুটো ভুলে গেলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে না তুমি। তো এইভাবে এই পাশে যা যা চাইবা এভাবে ফর্ম ফিল আপ করে করে নেক্সটে চাপ দিয়ে দিয়ে নিজের একটা কি করবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এটা হোমওয়ার্ক। আর অনেক সময় ফোন নাম্বার চাইতে পারে, যে ফোন নাম্বারটা বাবা মা মায়ের সচল সেটা দিবা, ওখানে একটা ওটিপি নাম্বার আসবে, ঠিক আছে? ওই ওটিপিটা এখানে দিবা। ওটিপি জানো তো তোমরা? ওকে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে ওই পেজটার একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে?